আমরা যখন টাকা পয়সার কথা ভাবি আমাদের মাথায় কি আসে? সাধারণত জটিল সব হিসাব নিকাশ, চার্ট আর বড় বড় সংখ্যা, তাই না? কিন্তু সত্যিটা হলো টাকা পয়সার সাথে আমাদের সম্পর্কটা স্প্রেডশিট বা গণিতের চেয়েও অনেক বেশি মনোবিজ্ঞানের ব্যাপার। তো আজ আমরা মর্গ্যান হাউসেলের অসাধারণ বই দ্য সাইকোলজি অফ মানির কিছু মূল ভাবনা নিয়ে কথা বলবো। চলুন পুরো বিষয়টা একটা ধাঁধা দিয়ে শুরু করা যাক। এটা এমন দুজন মানুষের গল্প যাদের জীবনযাত্রা ছিল এক্কেবারে দুই মেরুর, আর তাদের আর্থিক পরিণতিও ছিল, আচ্ছা, সেটা শুনলে অবাক হতে হয়। তো আমাদের গল্পের দুই চরিত্র, একদিকে আছেন রোনাল্ড রিড, একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী যার কোনো কলেজ ডিগ্রিও ছিল না, আর অন্যদিকে আছেন রিচার্ড ফাসকন, একজন হার্ভার্ড এমবিএ, মেরিল লিঞ্চের মতো বিশাল কোম্পানির এক্সিকিউটিভ। মানে বুঝতেই পারছেন, শিক্ষাগত যোগ্যতা আর পেশার দিক থেকে তাদের মধ্যে আকাশ পাতাল তফাত। রোনাল্ড রিডের জীবনটা ছিল খুবই সাধারণ, বলা যায় সাদামাটা। কোনো জাঁকজমক ছিল না। তার প্রধান শখ ছিল কাঠ কাটা। মাত্র $12,000 একটা ছোট বাড়ি কিনেছিলেন, আর সেই বাড়িতেই তার পুরো জীবনটা কাটিয়ে দিয়েছেন। কিন্তু আসল চমকটা আসে 2014 সালে, যখন তিনি মারা যান। জানেন তার মোট সম্পদের পরিমাণ কত ছিল? $80 লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই বিশাল অঙ্কের টাকা তিনি তার এলাকার হাসপাতাল আর লাইব্রেরিকে দান করে যান। ভাবা যায় ব্যাপারটা, একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর এত সম্পদ। আর অন্যদিকে রিচার্ড ফাসকন, তার গল্পটা ছিল ঠিক উল্টো। বিলাসবহুল জীবন, বিশাল বাড়ি, যার জন্য তিনি প্রচুর ঋণ নিয়েছিলেন। আর শেষ পর্যন্ত কি হলো? 2008 সালের অর্থনৈতিক সংকটে তিনি দেউলিয়া হয়ে গেলেন, সবকিছু শেষ। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব হলো? একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী কোটিপতি হলেন, আর একজন হাই প্রোফাইল এক্সিকিউটিভ দেউলিয়া। এই ধাঁধার উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে বইটার মূল ধারণার মধ্যে। টাকা আসলে একটা মাইন্ড গেম। বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এটাই, আর্থিক সাফল্য কোনো টেকনিক্যাল স্কিল না, এটা আসলে একটা সফট স্কিল। মানে কেউ কত বড় গণিতবিদ বা অর্থনীতিবিদ, তার চেয়ে অনেক বেশি জরুরি হলো টাকা পয়সার ব্যাপারে তার আচরণটা কেমন। দেখুন, ফিন্যান্স তো আর ফিজিক্সের মতো কোনো বিষয় নয় যেখানে 2 আর 2 সবসময় 4 হবে। এটা চলে মানুষের আচরণ দিয়ে, যা প্রায় আমাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে। যেমন ধরুন, অনেক সময় এমন কিছু কেনা হয় যা হয়তো একদমই দরকার নেই, শুধু আবেগের বশে। এটাই হলো টাকার মনোবিজ্ঞান। আচ্ছা, বইয়ের মূল ভাবনা থেকে যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে, সেটা হলো আমাদের সবার ব্যক্তিগত অভিজ্ঞতাই আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে তৈরি করে। এর মানে হলো যে আর্থিক সিদ্ধান্তটা একজনের কাছে হয়তো চরম বোকামি বা পাগলামি বলে মনে হচ্ছে, সেটাই হয়তো আরেকজনের জীবনের অভিজ্ঞতার দিক থেকে দেখলে 100 ভাগ যৌক্তিক। কারণ আমরা প্রত্যেকেই তো পৃথিবীকে আমাদের নিজেদের চশমা দিয়ে দেখি, তাই না? যেমন ধরুন, যে মানুষটা 1970-এর দশকে জন্মেছে, সে তার ছোটবেলায় দেখেছে শেয়ার বাজার হু হু করে বাড়ছে। তার কাছে শেয়ার বাজারে বিনিয়োগ করাটা হয়তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যে মানুষটা 1950-এর দশকে জন্মেছে, সে দেখেছে বাজার প্রায় স্থির, ফলে তার কাছে হয়তো বিনিয়োগ করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হবে। মুদ্রাস্ফীতির ক্ষেত্রেও কিন্তু একই কথা। কেউ হয়তো দেখেছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, আবার কেউ হয়তো এমন সময় বড় হয়েছে যখন দাম খুব একটা বাড়েইনি। তার মানে আমাদের আর্থিক ব্লুপ্রিন্ট বা টাকার প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা অনেকটাই নির্ভর করে আমরা কোন সময় জন্মেছি সেই সাধারণ ভাগ্যের উপর। এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে, আর তা হলো ভাগ্য এবং ঝুঁকি। এই দুটো জিনিসের যে একটা বিশাল ভূমিকা আছে আমাদের জীবনে, সেটা আমরা প্রায় ভুলে যাই বা দেখতে চাই না। একটা গল্প বলি। 1968 সাল, সিয়াটেলে লেক সাইড স্কুল। সেই সময়ে পৃথিবীতে হাতে গোনা কয়েকটি স্কুলে কম্পিউটার ছিল, আর এটা ছিল তার মধ্যে একটা। সেখানে পড়ত 2 অত্যন্ত প্রতিভাবান বন্ধু। তাদের একজন বিল গেটস, সেই কম্পিউটারে কাজ করার একটা দুর্লভ সুযোগ পেয়েছিলেন, যা তাকে পরে মাইক্রোসফট প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এটা ছিল 10 লক্ষে 1 ভাগের মতো ভাগ্যের ব্যাপার। আর তার সমান প্রতিভাবান বন্ধু কেন্ট ইভ্যান্স, গ্র্যাজুয়েশনের আগেই এক পর্বতারোহণ দুর্ঘটনায় সে মারা যায়।
এটা হলো 10 লক্ষে 1 ভাগের মতো ঝুঁকির উদাহরণ। ভাগ্য আর ঝুঁকি আসলে একই মুদ্রার দুই পিঠ। তাহলে প্রশ্ন হলো, টাকার এই মনস্তত্ত্বকে আয়ত্ত করার জন্য আমাদের কোন দক্ষতাটা দরকার? চলুন প্রথম গুরুত্বপূর্ণ দক্ষতাটা নিয়ে কথা বলা যাক। এই যথেষ্ট বা এনাফ ব্যাপারটা কি, তা একটা দারুণ গল্প দিয়ে বোঝা যায়। একবার এক পার্টিতে লেখক জোসেফ হেলার গিয়েছিলেন। সেই পার্টির হোস্ট ছিলেন একজন বিলিয়নিয়ার। তো কথায় কথায় একজন হেলারকে বললেন, জানেন, এই হোস্ট একদিনে যা আয় করেন, আপনার বিখ্যাত উপন্যাস ক্যাচ-22 আজ পর্যন্ত ততটা আয় করতে পারেনি। উত্তরে হেলার যা বলেছিলেন তা অসাধারণ। তিনি শান্তভাবে বলেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যা ওনার কাছে কোনোদিনও থাকবে না, আর সেটা হলো যথেষ্ট। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে অত্যন্ত সফল মানুষরা এই যথেষ্টর সীমাটা বুঝতে পারেননি আর নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। তাদের যা ছিল এবং যা তাদের প্রয়োজন ছিল, তারা সেটাকে ঝুঁকিতে ফেলেছিলেন এমন কিছুর জন্য যা তাদের কাছে ছিলও না আর প্রয়োজনও ছিল না। এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ দক্ষতায়, আর সেটা হলো সময় এবং চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তিকে বোঝা, যাকে আমরা প্রায়শই খুব হালকাভাবে নিই। কম্পাউন্ডিংয়ের মূল নীতিটা কিন্তু খুব সহজ। বিশাল কোনো ফলাফল পেতে হলে একদিনে বিশাল কিছু করে ফেলতে হবে এমনটা নয়, দরকার শুধু একটা ছোট ভিত্তি, আর সেটাকে বাড়তে দেওয়ার জন্য অনেকটা সময়। ব্যাপারটা অনেকটা বরফ যুগ শুরু হওয়ার মতো। প্রচণ্ড ঠান্ডা শীতকালের জন্য কিন্তু বরফ যুগ শুরু হয় না, বরং তুলনামূলকভাবে শীতল গ্রীষ্মকালের জন্য হয়, যখন আগের শীতের বরফটা পুরোপুরি গলে যাওয়ার সুযোগ পায় না। সময়ের সাথে সাথে এই একটু একটু করে জমা বরফই বিশাল আকার নেয়। ওয়ারেন বাফেটের কথা তো আমরা সবাই জানি, কিন্তু এই সংখ্যাটা দেখুন। এটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু তার মোট ৮৪.৫ বিলিয়ন ডলার সম্পদের মধ্যে ৮১.৫ বিলিয়ন ডলারে কিন্তু এসেছে তার ৬৫তম জন্মদিনের পর। ভাবা যায়? এর থেকে কি বোঝা যায়? ওয়ারেন বাফেটের আসল দক্ষতা হয়তো বিনিয়োগ, কিন্তু তার সাফল্যের আসল রহস্যটা হল সময়। তিনি শুধু ১-২ বছর ভালো রিটার্ন পাননি, তিনি প্রায় ৭৫ বছর ধরে ভালো রিটার্ন পেয়ে গেছেন। এটাই হল সময়ের শক্তি। তাহলে সব শেষে একটাই প্রশ্ন। জীবনের আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে কিভাবে আরও বেশি কিছু পাওয়া যায়। আসল প্রশ্ন হল, আমাদের কাছে এই যথেষ্ট জিনিসটার মানে ঠিক কী?